শুরু করছি কাজল রেখার গল্পের প্রথম খণ্ডটির সমাপ্তি পর্ব। তটিনী সাবিয়াকে টেনে নিয়ে এলো কলেজের বাইরে। গাড়ির কাছে এসেই ঝাড়া মেরে সাবিয়ার হাতটা ছেড়ে দিল তটিনী। সাবিয়া এখনো সাপের মতো ফোঁস করছে। ওর কলিজা শান্ত হয়নি এখনো। প্রতিশোধের নেশায় বোধ হয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। চাঁদনিকে ঠাঠিয়ে কয়েকটা চড় মারতে পারলে হয়তো ওর মনের জ্বালা মিটত, কলিজা শান্ত হতো, কিন্তু তটিনীর জন্য পারল না। এখন তো তটিনীর ওপরও রাগ হচ্ছে ওর। তটিনী কপট রাগ দেখিয়ে চাপা স্বরে বলল, ওর কাছে যা যা স্বীকার করেছিস সব কি সত্যি? সাবিয়ার রাগ তাতে একটুও কমল না, বরং এই প্রশ্নে আরও তেতে উঠল সে। ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ তো কি করবি তুই? তটিনী বাঘহারা হয়ে কিছুক্ষণ ওকে পরখ করল। যে বিশ্বাস ও কাল অবধি বহন করেছিল তা আজ এমনভাবে চূর্ণ বিচূর্ণ হলো যা ওর কল্পনাতীত ছিল। ঘৃণায় ধিক্কার দিয়ে তটিনী বলল, ছি সাবিহা ছি, তুই আমার বন্ধু, সেই ইনোসেন্ট সাবিহা, একটা বাচ্চা মেয়ের সাথে তুই এমন জঘন্য একটা কাজ করলি। অথচ কাল পর্যন্ত আমি আধারের সাথে ঝগড়া করে আসছিলাম। কেন তোর সাথে বন্ধুত্ব ভাঙল? তোর দোষ নেই, দোষের প্রমাণ নেই। আজ তুই নিজের মুখে স্বীকার করলি। কার জন্য এত লড়লাম আমি? সাবু, একবার আধারের দিকে তাকিয়ে অন্তত পিছু হটতে পারতি। এতটা অসভ্য কখন থেকে হয়ে গেলি? তোর ওই সব বন্ধুদের সাথে মিশে মিশে এতটা নিচে নেমেছিস তুই। তাতে তোর কি? আধার তাকিয়েছে আমার দিকে, আমি যে ওর দিকে তাকাবো সব দায়িত্ব আমার। ঘৃণা হচ্ছে তোর? চলে যাবি? যা, তুইও চলে যা। একটা তো চলেই গেল, তুই আর থেকে কি করবি? আমি তো খারাপ, আর খারাপ মানুষদের সাথে থাকা যায় না। তটিনী ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর সাবিহা, উন্মাদ হয়ে গেছিস তুই। কি করছিস, কি বলছিস নিজেও বুঝতে পারছিস না। চাঁদনির চোখে আমাকে কতটা নিচে নামিয়ে দিলি তুই। এই, আদার তোর সাথে বন্ধুত্ব ভাঙেনি? মিথ্যে বললি কেন ওকে? তোর মুখ থেকে স্বীকারোক্তি শুনে আমি এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আমি সত্যিটা বলতে পারিনি ওকে। সাবিয়া, কি হয়েছে তোর? ছাড়, চেঁচিয়ে উঠল সাবিয়া। ছাড়। চোখ মুখ টকটকে লাল হয়ে আছে ওর। নাক ফুলিয়ে বলল, ওই মেয়ের নাম নিবি না, কালসাপ একটা। ও আমার বন্ধুত্ব ভেঙেছে তটিনী। ওর সংসার না ভাঙ্গা পর্যন্ত এই সাবিহার শান্তি নেই। তটিনী দাঁতে দাঁত চেপে বলল, আধার মেরে ফেলবে তোকে? একবার ছাড় দিয়েছে বলে ভাবিস না বারবার পার পাবি। ও কিন্তু সবসময় প্রতিশোধ নেয় না, ও আসল জায়গায় পাকড়াও করে, খুব দুর্বল জায়গায় আঘাত করে ও। আঘাত করার আর কি বাকি আছে? ও নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে আমার বন্ধুত্ব ভেঙে দিয়ে যে আঘাতটা আমাকে দিল, সেটার চেয়ে বড় আঘাত আর কি হয়? ক্রিয়ার প্রতিক্রিয়া না নিয়েই মুখ ফিরিয়ে নেবে? আমাকে জ্বালিয়ে দিয়ে নিজের সুখে থাকবে? তাহলে ও ভুল ভাবছে। তটিনী আর ওকে কিছু বলার এনার্জি পেল না। মেয়েটার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। ওর সঙ্গে থাকতে এই মুহূর্তে রুচিতে বাঁধল তটিনীর। ও আর সেখানে রইল না। সাবিহাতের বাড়ির গাড়িতে করে এলেও এখন ফেরার পথে সে আলাদা করে রিকশা নিল। রিকশায় বসে তটিনী চিন্তায় মগ্ন হলো, সাবিহা সেদিন ওর বড় ভাইকে ছুঁয়ে বলেছিল এসব ঘটনায় ওর কোনো হাত নেই, অথচ আজ চাঁদনির সামনেই বলে এলো যে ও ইন্ধন জুগিয়েছে। ছি, কেমন বোনও ভাইয়েকে ছুঁয়ে মিথ্যে বলে। ছেলেটা চট্টগ্রামে ফিরে গেছে, সাবধানে পৌঁছেছে কিনা কে জানে। তটিনীর মনে ভয় জাগে, এক অসম্ভব দুশ্চিন্তায় হৃদয় পর্যবসিত হয়। কসম করা বা ছুঁয়ে কথা বলায় ও বিশ্বাস করে না। ওর কাছে এসব কুসংস্কার। কিন্তু সাবিয়া রাতকে ছুঁয়ে মিথ্যে বলেছে, ব্যাপারটা খুব সেন্সিটিভ তটিনীর জন্য। ছেলেটার এমনিতেই বিপদের শেষ নেই। এটা কি করলো? তটিনী হাত কচলাতে থাকে। রাতের নাম্বারটা আছে ওর কাছে, বেশ কয়েকবার কল দিলে হয়তো রিসিভ করে ফেলতে পারে। আবার ব্যস্ততায় বা হাজারো কন্ট্যাক্ট নাম্বারের আড়ালে ওর নাম্বার হারিয়ে যেতে পারে। কিন্তু তটিনীর যে মন মানে না, ফোন করলে ব্যাপারটা বেশি ছ্যাঁচড়ামি হয়ে যাবে। আধারকে কি একবার বলবে ও সাবিয়া এখানে কি কি ঘটিয়েছে? আধার তো পাল্টা প্রশ্ন ছুড়বে, সাবিয়া সেখানে কার সাথে গিয়েছিল,
তটিনী যখন উপস্থিত ছিলই তখন চাঁদনিকে পুরো সত্যিটাও বলেনি কেন? আধার তো বন্ধুত্ব ভেঙে দিয়েছে, কিন্তু তটিনীরও তো দোষ নেই। এমন আকস্মিক ঘটনায় কিছু ঠাওয়ারই করতে পারছিল না। ও আসলে চেয়েও বলতে পারেনি। সাবিয়া সত্য স্বীকার করা দেখে ওর কথা বন্ধ হয়ে গিয়েছিল। কত বড় মুখ করেও আধারকে বলেছিল সাবিয়া এমন করতে পারে না, ওর বান্ধবী এমন নয়। সব তো মিথ্যে হয়ে গেল। ওর কথার কোনো মূল্যই থাকলো না। সাবিয়ার কিছু হওয়ার আগে দোষ আসবে তটিনীর ওপর। আধার ওকে 100টা কথা বলে জেরা করবে, ওর সাথে শত্রুতা ঘোষণা করবে। বন্ধুকে শত্রু বানানোর মতো মানসিকতা বা অবস্থা আপাতত তটিনীর নেই। ওর চিন্তা অন্য জায়গায়। রাত ভালো আছে তো? ছুঁয়ে মিথ্যে বলার কারণে কারো ক্ষতি হয় কি না তটিনীর জানা নেই, কিন্তু তটিনীর চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে। ইস, একটু যদি কল করে ছেলেটার খোঁজ নিতে পারত। আধার চাঁদনিকে নিতে এসেছে। আজ আসতে একটু বেশিই দেরি করে ফেলেছ। আকিব শেখদারের সাথে ঢাকা ব্রাঞ্চের হেড অফিসে যেতে হয়েছিল ওকে। সব কাজ শেষ করে কিসের উপর যে এসেছে ও তা শুধু আধারই জানে। এখনও ঘেমে আছে ছেলেটা, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালের উপর। আধার ড্রাইভিংয়ে মত্ত। চাঁদনি পাশের সিটে বসে আছে। চাঁদনি একদৃষ্টে সামনে তাকিয়ে আছে। পাথরের দৃষ্টি ওর চোয়াল শক্ত। আধার বুঝতে পারছে না ওর কী হয়েছে। এমন চুপচাপ কেন মেয়েটা? গাড়িতে ওঠার পর থেকে একবারও ওর সাথে কথা বলেনি। আবার কি নিয়ে মেয়েটার ভেতরে রাগ জমেছে? আধার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? চুপচাপ কেন? সকাল থেকে আজকের দিনটা নিয়ে কতটা এক্সাইটেড ছিলি তুই? চাঁদনি পাশ ফিরে তাকালো ওর দিকে, পাংশুটে মুখে কাঠ গলায় বলল, আধার ভাই। চাঁদনির অদ্ভুত কণ্ঠস্বর। আধারে খটকা লাগলো, সূক্ষ্ম স্বরে উত্তর দিল, আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কী রকম? বুঝলাম না। তোমার জীবনে আমার গুরুত্ব কতটা? আমি তোমার জীবনে কতটুকু মাইনে রাখি? কি করতে পারবে তুমি আমার জন্য? কি বলছিস? আগামাথা কিছুই বুঝতে পারছি না আমি। বলো না, আমার যদি কেউ ক্ষতি করতে চায় তুমি তার সাথে কি করবে? আধার বুঝল না চাঁদনি এসব কেন বলছে। কিছু সময় কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল চাঁদনির দিকে। পরক্ষণে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যে চাঁদনির ক্ষতি করতে চাইবে সে আধারের হাতে খুন হয়ে যাবে, নয়তো খুব জঘন্য কিছুর সম্মুখীন হবে, যেটা সে সারা জীবনেও ভুলতে পারবে না। চাঁদনি হেসে দিল। আধার অবাক হয়ে তাকালো ওর দিকে। চাঁদনি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, ও, তাহলে তুমি সাবিয়া আপুকে কিছু বললে না কেন? সেও তো আমার ক্ষতি করার চেষ্টা করেছে। না, সে পরোক্ষভাবে করেছে বলে তার শাস্তির দরকার নেই? আধার বিশাল এক ধাক্কা খেলো। চাঁদনি তো জানার কথা নয় সাবিয়ার ব্যাপারটা। এটা তো শুধু ও জানে। তটিনীও বিশ্বাস করে না। আধার ভেবে নিল চাঁদনি হয়তো সন্দেহের ভিত্তিতে বলছে। ও অনেকবারই এসব নিয়ে কথা বলতে চেয়েছে আধারের সাথে। আধার নিজেকে সামলে বলল, তোকে না এসব বিষয়ে কথা তুলতে মানা করেছি আমি? ভুলতে কেন পারছিস না তুই? যতবার মনে করবি আর ব্যাপারগুলো নিয়ে খোঁচাবি তত কষ্টটা বেড়ে যাবে চাঁদ। অনেকদিন তো কেটে গেছে চাঁদ, এবার স্বাভাবিক হ প্লিজ। চাঁদনির মনে অভিমান জমে ভাঙ্গা গলায় বলল, চাইলেই কি স্বাভাবিক হওয়া যায়? ভুলে যাওয়া এত সোজা? আমার সাথে অন্যায় করা মানুষগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের একটু অনুশোচনা পর্যন্ত নেই, উল্টো আমাকেই কথা শুনিয়ে যাচ্ছে। তোমার কি কোনো দায়িত্ব নেই? আধার সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? কে কথা শুনিয়েছে তোকে? আমাকে বল, খোলাসা করে তো বলছিস না। তোমার জন্যই তো সব হলো, তাই না? না তুমি এমন মানুষগুলোর সাথে বন্ধুত্ব করতে, না ওরা আমার এত বড় ক্ষতি করতো। সাবিয়া আপুকে কিছু বলেছ তুমি আধার ভাই? সে কি জড়িত ছিল না এসবে? এতদিন পর হঠাৎ কেন চাঁদনি সাবিয়ার কথা জিজ্ঞাসা করছে? আধার বুঝে উঠতে পারল না। সে পাল্টা প্রশ্ন করল, সাবিয়া তোকে কিছু বলেছে চাঁদনি? সাবিয়াকে কোথায় দেখলি তুই? তোদের তো দেখা হওয়ার কথা না? চাঁদনি চোয়াল শক্ত করে চাপার আগে বলল, না, আমি তাকে কোথায় দেখব? তার সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। আমার শুধু মনে আসলো ব্যাপারটা। আসলে তোমার কাছে কে গুরুত্বপূর্ণ? তোমাদের বন্ধুত্ব তো আগের মতোই আছে, তাই না? তুমি তাকে কিছু বলনি। আমার এত বড় ক্ষতি করতে যাওয়ার পরও তুমি তার সাথে
নিজের বন্ধুত্ব ঠিক রেখেছ। আধারের কখনো কাউকে নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন মনে হয় না। কেউ ভুল বুঝলে বুঝে বসে থাকুক, নিজেকে সঠিক প্রমাণ করার অত ঠেকা নেই ওর। তবুও চাঁদর কাছে আলাদা, ভীষণ স্পেশাল কেউ। ওর জন্য আধার নিজের সব অভ্যাসই বদলে দিতে পারে, বদলে ফেলতে পারে। আধার হাতের আজলায় চাঁদনির মুখটা তুলে নিল, নরম গলায় ওকে বোঝানোর জন্য বলল, সাবিয়া নিজেও জড়িত ছিল। আমি জানার পর সেদিনই ওর সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছি। আমার কাছে তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাঁদ, আর কেউ না। চাঁদনি টইটুম্বর চোখে চেয়ে বলল, সে কি কোনো শাস্তিই ডিজার্ভ করে না? আমার সাথে এত বড় অন্যায় করলো মেয়েটা, ওনার বন্ধুদের ইন্ধন জোগালো আমার ক্ষতি করতে, একটা মেয়ের বেঁচে থাকার কারণ শেষ করে দিতে। সেদিন যদি তোমরা সময় মতো না আসতে, মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। আদার ভাই, তুমি অর্পিতা আপুর সাথে কি করেছিলে মনে আছে? সির্ফ আমাকে একটা থাপ্পড় মেরেছিল বলে, ও আমাকে সত্যগুলো বলে দিয়েছিল বলে। ওর সাথে তুমি যা করেছো আমি নিজের চোখে দেখেছি। আমি কি এটুকু আশা করতে পারতাম না যে তুমি আমার জন্য এটুকু লড়বে? কিভাবে লড়তাম আমি বল? যুদ্ধ করতাম ওর সাথে? ও আমার সাথে ছোটবেলা থেকে বড় হওয়া আমার অতি পরিচিত চাচাতো বোন নয় যে চাইলেই একটা চর বসিয়ে দিতে পারি। ওর পিতার সাথে কি করলেও কষ্ট পাবে বুঝতে পারছিলাম না বলে ওর চুল পর্যন্ত টেনে দিয়েছিলাম আমি। কিন্তু ওর পিতা নয় চাঁদনি, ও সাবিহা, তোদের সম্মানিত এমপির বোন। বন্ধুত্বের খাতিরে আমি ওকে অনেক কিছুই বলতে পারতাম, ওকে কষ্ট দিয়ে লড়তে পারতাম। কিন্তু যেখানে আমি ওর সাথে বন্ধুত্বই চুকিয়ে দিয়েছি, সেখানে এত প্রভাবশালী একটা পরিবারের মেয়ের সাথে আমি আর কি বা করতে পারতাম? চাঁদনি মানতে পারে না। আধার সাবিয়াকে কিছু বলল না, কেন বলল না? ওর বলা উচিত ছিল। প্রভাবশালী পরিবারের মেয়ে বলে যা মন চায় করতে পারবে, এমন তো হতে পারে না। চাঁদনি শ্লেষাত্মক স্বরে বলল, আমার খুব খারাপ লাগছে জানো, অসহ্য লাগছে সবকিছু। কেন তুমি সাবিয়া আপুকে কিছু বললে না? কেন আধার ভাই? এসব আমি মানতে পারছি না। এটা তোমার ভালোবাসা? এই ভালোবাসার কারণ দেখিয়ে ঢাকায় নিয়ে এসেছিলে আমাকে। বান্ধবীকে কিছু বলতে পারোনি, সেটা বলো না। প্রভাবশালী পরিবার, ক্ষমতাশীল, এসব হ্যান ত্যানে বলে বুঝ দিচ্ছ কেন? চাঁদনি ছলছল চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে চাইল। আধার অস্থির হয়ে ওর গালে হাত রাখলো, ওর হাতটা শক্ত করে মুঠোয় নিয়ে বলল, তুই ছাড়া আমার আর কে আছে বল? বুঝ দিচ্ছি না তোকে চাঁদ। তোর কি মনে হয় ওকে এত সহজেই ছেড়ে দেবো আমি? তোর সাথে এত বড় অন্যায় করার পরও? ভুল বুঝিস না প্লিজ। ওর আসল জায়গায় পাকড়াও করতে হবে চাঁদনি। এইসব দুধ ভাত শাস্তি ও ডিজার্ভ করে না। ভুল বুঝছি না, ঠিকঠাকই বুঝছি। এতদিন ভুল বুঝেছিলাম। তোমার জীবনে আসলে আমার এক আনাও দাম নেই। সব নাটক করো তুমি। যেদিন চলে যাব সেদিন বুঝবে। আমাকে ভুল বুঝে ছেড়ে যাবি? আমার জীবনে সবচেয়ে দামি মানুষ তুই চাঁদ। বিশ্বাস কর, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। কখনো যাস না প্লিজ। এত ঠুনকো কারণে আমার ভালোবাসা মিথ্যা ছিল এটা বলিস না। চাঁদনি কাঁদছে না ঠিকই, কিন্তু ওর কণ্ঠে এখনো কান্নার রেশ। ভাঙা গলায় বলল, হুম, তোমার কাছে ঠুনকো, কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয়। কি করে তুমি সাবিয়া আপুকে কিছু বললে না? আসলেই তো বেহায়া বলেই থেকে গেলাম। নয়তো যেভাবে অপমান করেছো তুমি আমাকে, কারো ন্যূনতম আত্মসম্মান থাকলেও সে তোমার সাথে থাকতো না। আধার ওর অভিমানে সুর ধরতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণে বাঁকা হাসল ওর দিকে তাকিয়ে। চাঁদনির চোখে চোখ রেখে স্বভাবগত আচরণেই চাঁদনির অভিমান আর রাগ বাড়িয়ে দিতে বলল, অবশ্য তুই যাবেই বা কই? আমি ছাড়া তোকে আর কেউ রাখবে নাকি? ফুঁসে উঠল চাঁদনি, তেতে যাওয়া কণ্ঠে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এমন ভুল ধারণা নিয়ে বসে আছো কেন তুমি? বাবাকে বললেই বাবা এসে আমাকে নিয়ে যাবে। আদার ওর কথা আমলে না নিয়ে বলল, শুধু শুধু চাচুর সাথে আমার কেচাল বাতাস না তো। তোকে নিয়ে গেলে মনে হয় আমি আনতে পারবো না, এমন ভাব করছিস। বলবো আমি কি বাবাকে সব? মিথ্যুক একটা, ভালোবাসার মিথ্যা বলেই আওড়াচ্ছ, অথচ নিজের বান্ধবীকে কিছু বলতে পারো না। হা, বন্ধুত্ব শেষ করলে কি সেটা শাস্তি হয়? সেটাই ওর জন্য সবচেয়ে বড় শাস্তি। খুব গুরুত্বপূর্ণ কিছু ওর থেকে কেড়ে নেওয়া।
বন্ধুত্বটুকু ওর কাছে খুব দামি ছিল রে। বাহ, খুব চেনো তাকে। ভালো। এবার আমাকে চিনবে তুমি। আজকের কথাগুলো খুব গায়ে লাগলো, বিশ্বাস করো। তোমার কথা হজম করে নিয়েছিলাম, কিন্তু এই যে সাবিয়া আপু কোনো শাস্তিই পেল না, এই বিষয়টুকু হজম হলো না। আমি থাকবো না। থাকবি না তো জোর করে রাখবো? সব সময় জোর করতে পারো বলে টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নিয়েছো, কিন্তু এবার সেটা হবে না। আমি বাবাকে সব বলবো। তুমি সাবিয়া আপুর থেকে গুরুত্বপূর্ণ কিছু কেড়ে নিলে তো। আমি জানি না আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ কি না, তবে আমি আর ফিরবো না। যদি সেটা সাবিয়া আপুর শাস্তি হয়, এটা তোমার শাস্তি হবে। আধার চকিতে তাকালো। চাঁদনির চোখ মুখ খুব সিরিয়াস। আধার ব্যগ্র স্বরে বলল, বেশি হয়ে যাচ্ছে চাঁদ। ফিরবি না মানেটা কি? তোকে ফিরতেই হবে। আমি ছাড়া বাকি সব রাস্তা বন্ধ তোর। আমার কাছে ফেরা ছাড়া অন্য কোনো উপায় নেই। বাবাকে বলবো আমি সব। কিভাবে কষ্ট দিয়েছো তুমি আমাকে, বলিস। কিন্তু ছেড়ে যাস না। তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই চাস আমি মরে যাই? ইমোশনাল ব্ল্যাকমেল আর কত করবা? ব্ল্যাকমেল না, কিন্তু আমি সত্যি বলছি, মরে যাব আমি। আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমাতে দেবে না। হা, নাটক করবে না একদম। মিথ্যুক একটা। মৃত্যু এত সহজ নাকি? আরে, যেদিন আমি মরে যাব সেদিন বুঝবি। কাঁদবি আমার জন্য, কিন্তু আমি আর ফিরবো না। তখন বুঝবি আমার মূল্য। এখন বুঝতে পারছিস না। সহজলভ্য তো তোর কাছে তাই। চাঁদনি সত্যি আকিব শিকদারকে সবটা বলে দিয়েছে, তবে যতটা সত্য তার চেয়ে বাড়িয়ে বলেছে অনেক বেশি। যতটা আধার হয়তো করেনি বা বলেনি, তার চেয়েও কয়েক গুণ বেশি রং চড়িয়েছে সে। কথায় বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁদনির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আধারের সাথে থাকতে থাকতেই তার গুটি কয়েক চারিত্রিক বৈশিষ্ট্য সে নিজের মাঝে রপ্ত করে নিয়েছে। এই যেমন মিথ্যাচার, বাড়িয়ে বলা, প্রতিশোধের নেশা, আর একটু আধটু কুট কাচালিও শিখেছে বটে। কিন্তু চাঁদনি যে সত্যি আকিব শিকদারকে সব বলে দেবে, আধারের কাছে তা ছিল কল্পনাতীত। ওর কাছে চাঁদনি মানে সেদিনের ভালো ভোলা বাচ্চা মেয়েটা, যে এমন কাজ কিছুতেই করবে না। বিয়ের পর প্রথম দিকে চাঁদনি প্রায়ই ভয় দেখাতো, বাবাকে বলে দেব, বাবার সাথে চলে যাব। কিন্তু ও কখনো বলেনি বা যায়নি বলে আধার এবারেও ওর কথা আমলে নেয়নি। কিন্তু এবার এবার চাঁদনি সত্যিই নিজের কথা রেখেছে। আকিব শিকদার নিজের ফ্ল্যাটে নিয়ে গেছেন ওকে। যাওয়ার আগে চাঁদনি একচোট ঝগড়া করে গেছে আধারের সাথে। চাঁদের কোনো কালেই ভয় ডর ছিল না। আধারের সাথে ও সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করত। তবে আগে ওর একটা অপারগতা ছিল। চাইলে ও একা একা চট্টগ্রামে চলে যেতে পারতো না। সেই কারণেই বাবাকে তেমন কিছু বলতো না ও। কিন্তু আকিব শিকদার ঢাকা চলে আসার পর থেকে ওর সেই ভয় কেটে গেছে। এমনিতেই বাবার সান্নিধ্যে থাকলে মেয়েদের সাহস কয়েক গুণ বেড়ে যায়। আধার এখন ভাবছে, কেন আকিব শিকদারকে এখানে আনতে গেল। শিকদার বাড়িতে ভাইয়ে ভাইয়ে সমস্যা হচ্ছিল বলে আধারে বুদ্ধি দিয়েছিল যেন আকিব শিকদার ঢাকায় চলে আসেন। ঢাকায় ওদের অফিসের একটা ব্রাঞ্চ আছে, আর ফ্ল্যাট নিলে তো নিয়ে থাকতেও কোনো সমস্যা হবে না। এখন সেই বুদ্ধি ওর উপর বুমেরাং হয়ে ফিরে এলো। আধার কেন নিজের পায়ে নিজে কুড়াল মারতে গেল, ও চাঁদনিকে আটকাতে পারেনি। তুমুল ঝগড়াঝাটি করে চাঁদনি বেরিয়ে গেছে। আকিব শিকদারকে সে ঠিকই বুঝিয়ে দিয়েছে ঢাকা আসার পর আধার কিভাবে কষ্ট দিয়েছিল ওকে। আর চাঁদনি যেভাবে ন্যাকা কান্না কেঁদেছে, তাতে আকিব শিকদার পারলে আধারকে মাটির নিচে গেড়ে দিয়ে যেতেন। নেহাত আদরে ভাতিজা বলে পার পেল। অন্য কেউ হলে জেলের ঘানি ঘাটটা আনাতেন তিনি। আকিব শিকদার আধারের ওপর চোটপাট দেখিয়ে শেষমেশ চাঁদনিকে নিয়ে চলে গেলেন। ড্রয়িং রুমে নীরবতা যেন দেওয়াল চুইয়ে হাড় অব্দি হিম করে দিচ্ছে। মুখোমুখি বসে থাকা দুটো মানুষের মাঝে বিরাজ করছে এক শ্বাসরুদ্ধকর অস্থিরতা। আধারে চোখের মনি আগুনের গোলার মতো জ্বলছে। রক্ত জবা চোখ জোড়া জোড়া দিয়ে যেন তটিনীকে ভস্ম করে দিতে চায়। রাগের তীব্রতায় ওর হাতের আর গলার রগগুলো দপদপ করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে ও নিজেকে কতটা কষ্টে সংবরণ করে রেখেছে। তটিনী মাথা নিচু করে বসে আছে।
ওর ভেতরে ভয়, লজ্জা নাকি চরম আতঙ্ক কাজ করছে তা কেবল ওই জানে। শেষমেশ সাহস সঞ্চয় করে মাথা উঁচিয়ে আধারের দিকে তাকালো। শুকনো ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, আমি কি করেছি? আধার উত্তর দিল না, বরং হিমশীতল কণ্ঠে আদেশ ছুড়ল, কি কি হয়েছে সব বল আমাকে। একটা ডিটেলও যেন বাদ না পড়ে। আধারের কাছ থেকে সত্যি লুকানো আর আগুনের শিখা মুঠোয় রাখা একই কথা। ওর ষষ্ঠ ইন্দ্র প্রখর, কারো চোখ দেখলে সে মন পড়ে ফেলার অদ্ভুত ক্ষমতা রাখে। চাঁদনির হঠাৎ পরিবর্তনে আধারের মনে খটকা জেগেছিল। ঘটনা সব ঘটেছে তো আজকে না, মাঝখানে অনেক দিন কেটেও গেছে। এতদিন পরেই কোনো কেন চাঁদনির হঠাৎ সাবিয়াকে নিয়ে জোর দিয়ে প্রশ্ন করা শুরু করলো? সাবিয়ার ব্যাপারটাও সেদিন থেকেই বলতো আধারকে। আধার চুপ করে যেতে বললে চুপ করে যেত, আর কথা বাড়াতো না। এতদিন পরেই কেন এতটা চোটপাট, এতটা ক্ষোভ? চাঁদনির রাগ জেদ আধার জানে, কিন্তু এবারেরটুকু ভিন্ন ছিল। আধারের উপর ওর পূর্ব রাগ তো ছিল, কিন্তু সাবিয়াকে কিছু না বলায় ও বেশি কষ্ট পেয়েছে। সাবিয়াকে আধার কিছু বলেনি এমন তো না, বলেছে অনেক কিছুই, বন্ধুত্ব ভেঙে দিয়েছে। কিন্তু চাঁদনি এত আজগুবি কথা কোত্থেকে জানলো? এত এক্সেসিভ কল্পনা করে রাখার মেয়ে তো চাঁদনি না। আধার কিছু হলেই তটিনী থেকে পরামর্শ নেয়। ওর মনে হয় তটিনী যেভাবে ভালো করে বোঝাতে পারে ওকে, আর কোনো বন্ধু পারে না। বাকিরা তো সব মজা ভেবে উড়িয়ে দেয়, কিন্তু তটিনী প্রত্যেকটা বিষয় সিরিয়াস ভাবে নেয়। ও পরামর্শের জন্য তটিনীকে কল করলো। তটিনীকে কল করার পর ওর কণ্ঠস্বর আর কথা এড়িয়ে যাওয়ার ভঙ্গি দেখেই আদার বুঝে গিয়েছিল, ডাল মে কুছ তো কালা হয়। বিশেষ করে যাদের কথা তুলতেই তখন তটিনী মুখের উপর কলটা কেটে দিল। তখনই আধারের সন্দেহ নিশ্চিত বিশ্বাসে রূপ নিল। আদার জানে তটিনী সাবিহার ভাই রাতকে পছন্দ করে। সাবিয়া জানুক না জানুক, আধার ঠিকই জানে। আবার তটিনী পুরনো সম্পর্কের অতীতটাও আধারের নখদর্পণে। আধার কাউকে সরাসরি শাসাতে চায় না, কিন্তু নরম কথায় কাজ না হলে সে ব্ল্যাকমেল করতেও পিছু পা হয় না। সে খুব ভালো করেই জানে তটিনীর কোন দুর্বল জায়গায় আঘাত করলে মুখ খুলবে। এখন পুরনো সম্পর্ক আর নতুন ভালোবাসা মিলিয়ে ভয় দেখালে সেখানে তটিনীর ভয় পাওয়া নিশ্চিত। আধার সবাইকে ভয় দেখাতে খুব ভালোবাসে। কি বলবো? অবজ স্বরে প্রশ্ন করলো তটিনী। আধার ধুম করে চাপড় বসালো সামনের গোল কাচের টেবিলে। তটিনী পিছিয়ে গেল। আধার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, সাবিহার সাথে চাঁদনির দেখা কি করে হয়েছে? বল আমাকে। হঠাৎ করে ওর মাথায় এসব ঢুকলো কি করে? চাঁদনি এসব ভাবার মেয়ে না, কিন্তু ভেবেছে যখন, তার মানে ওর মাথায় এসব কেউ ঢুকিয়েছে। আমি কি করে জানবো? আমি জানি না কিছু। জানিস না? ও, কিন্তু আমি তো জানি তোর অতীত, তোমার টিনেজ ভালোবাসার কথা। আবরার ব্রোকে কল করে বলবো নাকি? শুনেছি খুব পছন্দ করিস তো তাকে। তটিনী চকিতে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মিথ্যে জানিস, আমি কাউকে পছন্দ করি না। তাই নাকি? তাহলে তার নাম নেওয়া মাত্র চলে এলি যে? নাটক করবি না একদম তনু। সাবিহা তোর কতটা ক্লোজ সেটা জানি না আমি? দুনিয়া উল্টে গেলেও তুই ওর পা ছেড়ে নড়িস না, অথচ ওর চাঁদনির সাথে কখন কথা হয়েছে সেটা জানিস না তুই? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? তটিনী মাথা নিচু করে বসে থাকলো। ক্ষণকাল বাদে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবিহা চাঁদনির সাথে ওর কলেজে দেখা করতে গিয়েছিল। আধার অবাক হলো না। ও এমনটাই ভেবেছিল। ওর কল্পনা জল্পনা কোনো একটা ঘটনা নিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। ওভার থিঙ্কিং করতে করতে এসব বিষয় দুধভাত হয়ে গেছে ওর জন্য। ওর সাথে আর কে ছিল? একা গিয়েছিল? তটিনী বুঝলো আদার ওকেই ইঙ্গিত করছে, কারণ সাবিয়া একা যাবে না। ও যেখানে যায় তটিনীকে সাথে করে নিয়ে যায়। তটিনী সূক্ষ্ম স্বরে উত্তর দিল, আমিও সাথে ছিল। হুম, এটাই জানতে চাচ্ছি। তারপর? এসব জেনে কি করবি? চাঁদনি চলে গেছে, ওকে ফিরিয়ে নিয়ে আয়। জানলেও তো তুই অতীত বদলাতে পারবি না। জেনে কি করব সেটা তোকে জানতে হবে না। তোর বান্ধবীকে এত সহজে ছেড়ে দেব না আমি। এটুকু তো চিনেছিস আমাকে। অতীত বদলাতে না পারলেও ভবিষ্যৎ বদলাতে পারবো। ভবিষ্যতে যাতে তোর বান্ধবী এসব ফালতুমি করতে না পারে, সেটার একটা বন্দোবস্ত তো করতে হবে। আদার এবার খানিকটা শান্ত হয়ে কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, দেখ, আমি চাইলেই চাঁদনির বান্ধবীদের জিজ্ঞেস করে জেনে নিতে পারতাম কি হয়েছে।
যেহেতু কলেজে দেখা হয়েছিল ওদের, স্বাভাবিক যাদের ফ্রেন্ডরাও ছিল সেখানে। কিন্তু আমার নিজের বান্ধবী যেহেতু সেখানে উপস্থিত ছিল, তাই আমি তোর থেকেই শুনতে চাচ্ছি। A to Z সব বলবি আমাকে। একটা শব্দও যেন বাদ না যায়। তটিনী দোনমনা করছিল। মনে মনে কথা সাজাচ্ছিল। কোনটা বলবে আর কোনটা এড়িয়ে যাবে। কিন্তু আঁধারে বাজ পাখির মতো দৃষ্টির কাছে সেই পরিকল্পনা ধরা পড়ে গেল। তটিনী ঢোক গিলে বলতে শুরু করলো ওকে। ঘটনা বাদ দেওয়ার কথা থাকলেও তটিনী A to Z সবই বলল ওকে। কারণ আধার ১০০টা প্রশ্ন করে জেরা করছিল। তটিনীর চোখে মুখে অপরাধ বোধ আর সাবিয়ার কাণ্ড মনে করার ভীতি দেখে কথা বলার এক পর্যায়ে আধার আচমকাই সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে গর্জে বলল, ওয়েট ওয়েট, ও চাঁদনিকে মেরেছে? সাবিয়া কি গায়ে হাত তুলেছে ওর? আধারের এই আকস্মিক চিৎকারে তরিণী কেঁপে উঠল। ঘরের বাতাস যেন এক নিমেষে আরো তপ্ত হয়ে উঠল। তটিনী তড়িঘড়ি করে সজোরে ডানে বায়ে মাথা নেড়ে বলল, না না, মারেনি। মারতে চেয়েছিল, আমি ধরে ফেলেছি। আধার শান্ত হলো না, বরং আরো ক্ষিপ্ত স্বরে বলল, যেভাবেই হোক মারতে চেয়েছিল তো। তুই না ধরলে তো মেরেই দিত। ওই মেয়ের সাহস কি করে হয় আমার চাঁদের গায়ে হাত তোলার? একে তো নিজে দোষ করেছে, একে তার উপর চোটপাট দেখাচ্ছে। ওকে সেদিন ছাড় দিয়ে আমি অনেক অনেক ভুল করে ফেলেছি। বন্ধুত্ব ভাঙ্গাটা একমাত্র শাস্তি হতে পারে না। ও এর চেয়েও ডিজার্ভ করতো বেশি। বেয়াদব একটা। তটিনী ঢোক গিলে তাকালো ওর দিকে। আধারের এই ডাকটাই ভয় পেয়েছিল। এখন এ পরিস্থিতি কি করে সামলে দেবে ও? রাগে ফোঁস করতে থাকা আধার হঠাৎই বাঁকা হেসে ধিক্কার দেওয়ার কণ্ঠে বলল, তোর বান্ধবী তাহলে স্বীকার করেছে ও জড়িত ছিল, ওই ইন্ধন জুগিয়েছে। তটিনী অসহায় বোধ করল, কণ্ঠে জড়তা নিয়ে বলল, হ্যাঁ, আমারই সামনে। আমি ভাবতেই পারিনি সাবিয়া এভাবে সব অকপটে বলে দেবে। ও চাঁদনিকে আরো অনেক উল্টোপাল্টা কথা বলেছে। আধার কপাল কুঁচকে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুই কিছু বলিসনি তনু? তুই কি করছিলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি? আমি ওকে অনেক কিছু বলেছি রে আধার, কিন্তু চাঁদনির সামনে না। মেয়েটা অনেক ভেঙে পড়েছিল। আমি সাবিয়াকে টেনে বাইরে নিয়ে এসেছিলাম। সাবিয়াকে এত সহজে ছেড়ে দেওয়া আমার উচিত হয়নি রে। আমি মনে করেছিলাম সেদিনই সব শেষ হয়ে গেছে। কিন্তু সাবিয়া শেষ করতে দিল না। ও প্রতিশোধ নিল, তাই না? ও কি জানে না আমার প্রতিশোধ পরায়ণতা ও সহ্য করতে পারবে না? যে যে মারা খেতে এসেছে। সমস্যা নেই, কত ধানে কত চাল, আমিও ওকে দেখাবো। তুই কি করবি ভাব। এখনো কি তুই তোর বান্ধবীর পক্ষ নিবি? তটিনী কিছু বলল না। আর কিছু বলার মতো ভাষা ওর ছিল না। সাবিয়া যে এতটা নিচে নামবে তা ওর কল্পনাতেও ছিল না। ওর হয়ে না সাফাই গাওয়া যায়, না বিচার করার মতো অবস্থা ওর আছে। নিজেকেই বুঝ দেওয়া যেখানে মুশকিল, সেখানে আধারকেও কি বলবে? চারদিকে নিয়ে ঝামেলার দিন। সাবিয়ার অনেক সিক্রেট আধারের হাতে এসেছিল। ও সেদিনই চাইলে পারত সাবিয়ার এই অহংকার আর মিথ্যাচার ভেঙে চুরমার করে দিতে। কিন্তু ও করেনি। সাবিয়া উপরে উপর যেমনটা দেখাতো ভেতরে ভেতরে তেমনটা ছিল না। ও মূলত মাকাল ফল। ওর ভার্সিটির বন্ধুদের সামনে ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু বাইরের বন্ধুগুলোর সামনে ওর আসল রূপ বেরিয়ে আসে। সে বন্ধুদের সাথে আধারেরও বন্ধুত্ব ছিল। আধার এখনো মানে ওদের পাল্লায় পড়েই ও এতটা বিগড়েছে, নয়তো ওর এতটা খারাপ হওয়ার কথা ছিল না। ওর ভার্সিটির ফ্রেন্ডটা যথেষ্ট ভালো, উল্টো ওকেই সব খারাপ কাজ থেকে বাঁচাতো। আধারের বোঝা উচিত ছিল ওর বন্ধুরা যখন এমন, তখন ওর উপরে তাদের কিছুটা প্রভাব পড়বে। সবই আগে থেকেই খারাপ ছিল, আধার তা বলবে না। তবে বন্ধুদের পাল্লায় পড়ে সে অনেকটা বিগড়ে গিয়েছিল। 4টা বছর আধার একটা ইনোসেন্ট মুখের ধোকা খেয়ে গেল। সাবিয়ার বন্ধুরা যাদের ছায়াও আধার মারাতো না, তাদের সাথেই ভাব জমিয়ে সব প্রমাণ জোগাড় করতে হয়েছিল ওকে। আধার সেদিনই বন্ধুত্ব না ভেঙে সাবিয়াকে ভেঙে দিতে পারত, কিন্তু ও সংবরণ করেছিল। প্রমাণগুলো জোগাড় করতে ওকে বেশ কসরত করতে হয়েছে। আধার বিশ্বাস করতে পারছিল না সাবিয়া এতটা খারাপ কাজ করতে পারে। আধার যা ছিল তাও কখনো লুকায়নি, কিন্তু সাবিয়া লুকিয়ে গেল। এতগুলো বছর মুখোশ পড়ে থেকে গেল। ও যেদিন আধারের সামনে ভালোবাসার বুলি আওড়েছিল, আধার চাইলেই পারত ওর মুখ বন্ধ করে দিতে। আধার খারাপ হয়নি সেটাও বলবে না। ও নিজেও বিগড়েছে,
কিন্তু সাবিয়ার মতো ধোঁকা তো দেয়নি। সাবিয়ার মতো এতটাও খারাপ হতে পারেনি ও। আদার ল্যাপটপ সামনে নিয়ে বসলো। সাবিয়ার কুকীর্তির অনেক প্রমাণ আর ছবি আছে পেন ড্রাইভে। তটিনী তো ওইদিন বললই ওর বড় ভাই ওর বিয়ে ঠিক করেছে। এবার হয়তো সাবিয়া মুভ অন করতে পারবে। আদারও নিজেও চায়, চাই তো সাবিয়া মুভ অন করুক। কিন্তু যে নিজ তাগিদে মারা খেতে যায়, আধার তাকে সাহায্য করবে মারা খেতে। কিন্তু ছেলেকে তটিনী জানে না। আধার সে ছেলের নাম্বার জোগাড় করে ফেলেছে। এইসব ওর বাঁ হাতের কাজ, খুঁজে খুঁজে মানুষের সিক্রেট বের করে জায়গা বরাবর আঘাত করা। যে মেয়ে চাঁদনিকে এতজনের সামনে অপমান করেছে, আদার না হয় ওর হবু বরের সামনেই ওকে নামিয়ে দিল। আদার সবকিছু সেন্ড করলো সাবিয়ার ফিয়ান্সেকে। সাবিয়ার বাবাকে পাঠাতে গিয়েও আদার পিছু হটলো। না থাক, বাবা না। অপূর্ব শিকদারের কথাটা মনে আসলো ওর। ওর বাবা যখন ওর বিগড়ে যাওয়া সম্পর্কে জেনেছিলেন, তখন কি যে কষ্ট পেয়েছিলেন মানুষটা, মানতেই পারেনি। যেখানে ও ছেলে হওয়া সত্ত্বেও ওর বাবা পাগল প্রায় হয়ে উঠেছিল ওর অধঃপতনের কথা শুনে, সেখানে সাবিহার বাবা ও কি করে মানবে? একটা মানুষকে এতটা কষ্ট দেওয়া ঠিক হবে না। ওর শাস্তি ওর বাবা কেন পাবে? কিন্তু ভাইকে তো দেওয়াই যায়। আদার সাবিয়ার ভাইয়ের সাথে সাথে সাবিয়াকেও আনব্লক করে সেসব পাঠালো। ও সাবিয়ার সাথে বন্ধুত্ব ভাঙ্গার পরপরই ওকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। নিজের গোপন সত্য দেখার মতো ভয় আর আতঙ্ক আর দ্বিতীয়টা হয় না। সাবিয়া ভয় পাক, আতঙ্কিত হোক, চাঁদনিকে যতটা কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট পাক। ও শেষবার বন্ধুত্ব রেখেছিল, কিন্তু সাবিহা নিজের হাতে সব শেষ করে দিয়েছে। সব কাজ শেষ করে আদার সাবিহার নম্বর ব্লক করে দিল। তবে ব্লক করার আগে শেষবারের মতো একটি মেসেজ পাঠালো। তুমি মিথ্যা আর আসর সাজিয়েছিলে, ভালো মানুষের অভিনয় করেছিলে, মুখোশ পড়েছিলে। আমি তোমাকে এতদিন কিছু বলিনি, কিন্তু আজ তুমি আমার কাছে খুব কাছের একটা মানুষকে আমার থেকে দূরে সরিয়ে দিলে। আমার খুব প্রিয় একটা মুখকে আমার থেকে কেড়ে নিলে। আমি তোমাকে ক্ষমা করতে পারছি না সাবিহা, আর তোমাকে খুব করে ঘৃণা করছি। তুমি সত্যি আর ফিরে যাবে না আম্মা? চাঁদনি উদাস হয়ে ব্যালকনিতে বসেছিল। আকেশ শীতের প্রশ্নে ওনার দিকে তাকালো। চাঁদনি এতটাই অন্যমনস্ক ছিল যে ওর বাবা এসেছে সেটা ও টেরই পায়নি। আকিব শিকদার ওর পাশে হাঁটু মুড়ে বসলেন। চাঁদনি ঢোক গিলল, ডানে বায়ে মাথা নেড়ে বলল, না, যাব না আর কখনো না। সেটা তুমি চট্টগ্রামে যাওয়ার সময়ও বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার ভাইয়ের ছেলে কথার জালে ফেঁসে গিয়েছিলাম আবারও। ম্যানিপুলেট করে ফেলেছিল আমাকে। জানো তো সে কতটা ম্যানিপুলেটিভ? আমি সত্যি সত্যি আসতাম না বাবা, এটা ভেবেই গিয়েছিলাম, মনকে শক্ত করেছিলাম, যাই হয়ে যাক আমি ফিরবো না। কিন্তু সে গিয়ে সব উলটপালট করে দিল। কিন্তু এবারে পাক্কা চলে এসেছি, মানে এসেছি, আর যাওয়ার প্রশ্নই ওঠে না। শিওর তুমি? হুম। আদার ভাইকে এখানে আসতে দিবে না। সে একটা বলে বুঝ দিলে তুমি 10টা বলবে। চাঁদনিকে আমি যেতে দেব না, এ কথায় অনড় থাকবে তুমি। ভাতিজার কাছে দুর্বল হবে না, প্রমিস করো। আচ্ছা করলাম, কিন্তু হয়েছেটা কি? তুমি কিন্তু আমাকে পুরোপুরি বলনি। আগের কথা শুনেই আমি চোটপাট করে এসেছি আধারের সাথে। ওই আগের কথাই, নতুন কিছু হয়নি। বলো আমাকে। নতুন কিছু না হলে এতদিন পর আগের বিষয়গুলো নিয়ে ঝামেলা করবে কেন তুমি? তুমি তো আগের কথা ধরে বসে থাকার মেয়ে নও। আগের কথাগুলোর জন্য আধারকে মাফ করে দিয়েছিলে বলেই তো তুমি চট্টগ্রাম থেকে ফিরে এসেছো। কাল পর্যন্ত ঠিক ছিলে তুমি, তাহলে আজ কি হলো? লুকোচ্ছ কেন বাবা থেকে? বলো না। চাঁদনি পাংশুটে মুখে তাকালো আকিব শিকদারের দিকে। আজই তো সব হলো। চাঁদনি নিজের জায়গাটা ভালোভাবে জানতে পারলো। যদিও অতীতে আধার নিজের কথায় অনেকবার বুঝিয়ে দিয়েছিল চাঁদনিকে, কিন্তু পরবর্তীতে আধার যেভাবে ক্ষমা চেয়েছে, ওর সাথে থাকতে চেয়েছে, সেখানে চাঁদনি নিজেকে অনেক দামি কিছু মনে করে ফেলেছিল আধারের জীবনে। কিন্তু এটা তো মিথ্যা। আধারের কথাগুলো সয়ে নিলেও সাবিয়ার কথা চাঁদনি সহ্য করতে পারেনি। ওকে বেহায়া ছ্যাচরা কত কি বলল। আসলেই তো বেহায়ার মতোই তো কাজ করেছিল। বেহায়া না হলে ও আধারকে ছেড়ে চলে আসার ক্ষমতা রাখতো। এত অপমান সহ্য করে তার কাছে পড়ে থাকতো না? ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া যায়, ফরগিভ, বাট নেভার ফরগেট। ক্ষমা করে বারবার তার কাছে ফিরে যাওয়া, এটা তো ছ্যাচরামি। সাবিয়া যেহেতু ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তাহলে চাঁদনি আর ছ্যাচরা হবে না।
ও ফিরে যাবে না। এবার সত্যি ও ফিরবে না। আধার ওর ইমোশনাল ব্ল্যাকমেইল কোনো কিছুই টলাতে পারবে না ওকে। আকিব শিকদার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি বলতে পারল না ওর সাথে কি কি ঘটেছে। খুব লজ্জার কথা এসব। তার চেয়েও বেশি লজ্জার কথা, ওর স্বামী ওর জন্য কিছুই করল না। সে তার বউয়ের চেয়ে তার বান্ধবীকে বেশি দাম দিল। সে বান্ধবী যার জন্য চাঁদনির ইজ্জত, সম্মান সব শেষ হয়ে যেতে পারত, যার জন্য চাঁদনির গায়ে কলঙ্ক লাগতো, তাকে আধার ভাই কিছুই বলল না। চাঁদনির প্রতি এত বড় অন্যায় সে জাস্ট একটা বন্ধুত্ব ভাঙ্গার বিনিময়ে মেনে নিল। প্রভাবশালী দোহাই দিয়ে সব কথা হাওয়ায় উড়িয়ে দিল। ওর আধার ভাই তো এমন ছিল না। শুধু সাবিয়া আপু বলেই পার পেয়ে গেল। অন্য কেউ হলে অবশ্যই শাস্তি দিত আধার। সাবিয়া কেন পার পাবে? কেন সাবিয়া আধারের জন্য গুরুত্বপূর্ণ হবে? চাঁদনি এটাই মানতে পারছে না। ওর জন্য ভালোবাসা আর বুলি আওড়ায়, অথচ ভালোবাসা দেখায় আরেকজনের জন্য। চাঁদনি এটা কি করে সহ্য করবে? চাঁদনি বিষাদ দৃষ্টিতে তাকালো আকিব শিকদারের দিকে। বিরহ স্বরে বলল, জেনে কি করবে? বাবা সলিউশন দেবে তোমাকে? দরকার নেই। সলিউশন একটাই, আর ফিরবো না। না মানে না। এবার আর কোনো ব্ল্যাকমেইল আমার উপর এফেক্ট ফেলবে না। মনকে শক্ত করে নিয়েছো? আধার কল করলেই গলে যাবে না তো? তুমি দেখো, তোমার মেয়ে এবারে আর দুর্বল হবে না। হবেই না। আধার ভাই টোকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছে আমাকে। সে মনে করে নিয়েছে সে আমার সাথে যেমন ব্যবহারই করুক, যাই বলুক আমাকে, যাই করুক আমি তাকে ছেড়ে যাব না। রেগে গেলে সে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানিয়ে নেবে, ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু এবারে আর না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকলাম। তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই সাপোর্ট করব। তুমি যেটা চাও। আধার মন খারাপ করে নিজের কক্ষে গেল। অসহ্য লাগছে সব কিছু ওর। চাঁদনিটা ওকে কোনোদিন বুঝলই না, শুধু ভুল বুঝে গেল। ওর দিকটা বোঝার চেষ্টাই করেনি কখনো। কক্ষে যেতেই ওর খালি খালি লাগে, খুব হাহাকার লাগে। চাঁদনির কথা মনে পড়লেই বুকে চাপ পড়ে। চাঁদনি চট্টগ্রামে চলে যাওয়ার পর এমনও হয়েছিল, তখন তো তাও এটা বলে মনকে বুঝ দেওয়া গিয়েছিল চাঁদনি চট্টগ্রামে, চট্টগ্রামে যেতেও অনেকটা সময়ের ব্যাপার। ব্যাস চাইলো আর দৌড় দিল, এমন তো না। তবুও কতক্ষণই বা মানাতে পেরেছিল নিজেকে? 24 ঘন্টারও কম সময়। এখনো কি বলে নিজেকে বুঝ দিবে? চাঁদনি ওর সামনের বিল্ডিংয়ে আছে। একটু নিচে নেমে 5 মিনিট হাঁটলেই চাঁদনিকে দেখতে পাবে। কিন্তু আকিব শিকদার যে দেখতে দেবে না, সে আজ ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল। চাঁদনি যে এমন নাকি কান্না কাঁদতে পারে আধারের জানা ছিল না। ওর কান্না দেখেই তো আকিব শিকদার এভাবে রাগলো। চাঁদনি কাছে আছে জেনে ওকে দেখতে না পাওয়ার কষ্টটা যে সহ্য করার মতো না। আধার ধীর পায়ে হেঁটে গিয়ে চাঁদনির বালিশে মাথা রাখলো। ওর ঠোঁট কাঁপছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে বারবার। চাঁদনির বালিশে হাত রাখলো, কাপা ঠোঁট নাড়িয়ে বলল, সরি তো, ফিরে আয় না। আর কিভাবে ক্ষমা চাইবো বল? ফিরিয়ে নিয়ে আসার সব রাস্তা তো বন্ধ করে দিয়েছিস। চাচু যে খুব ক্ষেপে গেছে। এই একাকিত্বকে আধার বড্ড ভয় পায়। ওর নিজের বলতে শুধু চাঁদনিই ছিল, যে শুধু ওর একান্ত নিজের, যাকে ও কখনো হারাতে চায়নি, চেপে চেপে হলেও রাখতে চেয়েছিল। ও সুন্দর করে বুঝিয়ে বলতে পারে না, হম্বিতম্বি শুরু করে। রাগটা দেখিয়ে দিলেও ভালোবাসা দেখাতে পারে না। এজন্য ওর ভালোবাসাকে চাঁদের মেঘই মনে হয়, মিথ্যা মনে হয়। চাঁদি কেন ওর অপ্রকাশিত কথাগুলো বুঝতে পারে না? কেন ওকে একা করে দিয়ে চলে যায় বারবার? চোখের জল গড়িয়ে পড়ার আগে আধা শার্টের হাতা দিয়ে চোখ মুছল। বাইরের শার্ট পর্যন্ত বদলায়নি এখনো। নিজের ওপর খুব রাগ হচ্ছে ওর। আকিব শিকদারকে এখানে আনা উচিত হয়নি। নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। হাহ, সে কি ভেবেছে চাঁদনিকে আসতে দেবে না? আধার এখন বুঝতে পারছে না কি করবে। বুঝে ওঠার পর ও আকিব শিকদারের সাথে কেওয়াজ করে হলেও চাঁদনিকে নিয়ে আসবে। আধার উঠে বসলো, নাক ফুলিয়ে বলল, যা, আনলাম না তোকে, তুই বসে থাক তোর রাগ নিয়ে। মরে যাবো আমি তোকে ছাড়া। আধা চুপ করে মেঝের দিকে তাকিয়ে থাকলো। ক্ষণকাল নীরবতার পর বলল, মরে গেলে ফিরে আসবি? মাফ করে দিবি আমাকে? এবারে সত্যি ব্ল্যাকমেল করছি না তোকে আমি। ওর খুব উল্টো পাল্টা চিন্তা মাথায় আসে, ছোটবেলার মতো।
হয়তো মরে গেলেও মাপ পেয়ে যাবে, বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলে হয়তো বিপরীতে মানুষটা ওকে দাম দেবে। ও এখনো এসব বাচ্চা বাচ্চা চিন্তা করে। ওর কোনো রকম ক্ষতি হলে সবাই খুব কাঁদবে, খুব দাম পাবে ও। আদার তো বরাবরই অ্যাটেনশন শিকার। নিজের প্রিয় মানুষগুলোর অ্যাটেনশন পাওয়ার জন্য সব করতে পারে। ও গুরুতর অসুস্থ হওয়ার পর যদি চাঁদনি মেনে যায়, ফিরে আসে, ওর কাছে আবার থাকে, এই লোভেই ও নিজেকে অসুস্থ করে ফেলবে। মির্জা গালিব বলেছিল যে প্রিয়তমার বাড়ির রাস্তা ধরে তার জানাজা বেরোবে। এই লোভ দেখিয়ে আজরায়েল তার জানটাই নিয়ে নিল। সেভাবে চাঁদনি ফিরে আসবে, এই লোভেই আধার নিজেই অসুস্থতা ডেকে আনবে। জান দেওয়া খুব কঠিন। ও এত তাড়াতাড়ি মরতে চায় না। চাঁদনির সাথে এখনো অনেক দিন থাকা বাকি ওর। আধার দু হাতে নিজের মুখ ঢাকলো। আকিব শিকদারও কল রিসিভ করছে না। চাঁদনি ওর সামনেই যে কথা বলেছে, একা পেয়ে তো আরও কান ভারী করছে ওর চাচুর। বেয়াদব একটা। আধার বিড়বিড় করে বকল ওকে। সামনের বিল্ডিং এর 19 তলায় আকিব শিকদারের ফ্ল্যাট। আধারের ফ্ল্যাটের বিল্ডিং এর 20 তলায়। এখান থেকে সরাসরি ফ্ল্যাটের একটা ব্যালকনি দেখা যায়। আধা জমি নিয়ে এসে দাঁড়ালো ব্যালকনিতে। খালি চোখে ব্যালকনি দেখা গেলেও ব্যালকনিতে কোনো মানুষ দাঁড়ালে সেটা ভালো করে দেখা যাবে না। আধার মনে মনে খুব দোয়া করলো চাঁদনি যেন সে ব্যালকনি রুমেই থাকে। ও তো খোলামেলা ব্যালকনি খুব পছন্দ করে। রুমের চেয়ে বেশি ব্যালকনিতেই সময়টা কাটায়। 1 ঘন্টা উকিঝুঁকির পরও চাঁদনির দেখা পাওয়া গেল না। ভাগ্য খুব খারাপ। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। আধার 1 ঘন্টা জমি নিয়ে দাঁড়িয়ে থাকলো, একটুও জর্মিটা নামালো না চোখ থেকে। এর মধ্যে যদি চাঁদনি চলে আসে, আধার যদি ওকে দেখতে না পায়, অথচ চাঁদনি সে ব্যালকনিটার রুমে আছে কিনা আধার জানেও না। আধারের 1 ঘন্টার অপেক্ষা সার্থক হলো। চাঁদনি ব্যালকনিতে এলো, রেলিং ধরে দাঁড়িয়ে আশেপাশে তাকালো। ওর মুখটা পাংশুটে, আধার ঠোঁট উল্টালো। ওখানে গিয়েও কি খুব সুখে আছে এমন তো না। চোখে মুখে অঢেল বিরহ নিয়ে দূরত্ব বাড়ানোর কি খুব দরকার? এর চেয়ে ফিরে আসুক। চাঁদনি হয়তো দেখলো ওকে, ছোট ছোট চোখ করে তাকালো ওর দিকে। কোনোভাবে ঠাউর করতে পেরে দৌড়ে ব্যালকনি থেকে কক্ষে চলে গেল। আধার জর্মি নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা দেখলো কি করে ওকে, আন্দাজ করলো হয়তো। ওখান থেকে আধারকে ঠিক মতো দেখা যাবে না। ভালো করে বোঝারও কথা না। আধার কক্ষ থেকে ফোন এনে ব্যালকনিতে দাঁড়ালো। দোনামোনা করে কল করলো চাঁদনিকে। চাঁদনি মুহূর্তেই কল রিসিভ করলো। আধার ভেবেছিল চাঁদনি কল কেটে দেবে, তবে ওর ভাবনা ভুল প্রমাণিত হলো। চাঁদনি কল রিসিভ করে বাজখাই কণ্ঠায় বলল, কি? আধার কি বলবে ভেবে পেল না। এমন প্রশ্নের উত্তরে কি বলা যায়? ও সূক্ষ্ম স্বরে বলল, ফিরবি না? না বলেছি না একবার। সরি তো। সরি ওয়ার্ডটা খুব সস্তা তোমার জন্য। ভুল করার পর 1-2বার বললে মানা যায়, কিন্তু তুমি বারবার বললে, বারংবার সেম কাজ করো। ফিরে আয় না। খারাপ লাগছে আমার, কান্না পাচ্ছে, বিশ্বাস কর। নাটক, সব নাটক তোমার। সত্যি, মিথ্যা না। কাঁদো তাহলে। কাঁদলাম। এসে আমার কান্না দেখে যা। আহ, মরে গেলে ফিরে আসবি? মৃত্যু এত সোজা না দার ভাই। এই কথাটা কতবার বলেছো তুমি আমাকে? কেন বলতে হয় এটা তোমাকে? যাতে তোর মন নরম হয়। ব্ল্যাকমেল, তাই না? খুব ভালো পারো তুমি। আর নরম হব না আমি। এবার যে মনটাকে শক্ত বানালাম, তোমার আর কোনো কথাই গলবে না। কিন্তু এবার আমি সত্যিই মরে যাব। চাঁদের অসহ্য লাগলো। আদার কিছু হলেই কথাটা বলে, সরির মতো এই কথাটা খুব সস্তা আধারের কাছে। চাঁদনি বিরক্তিকর স্বরে বলল, মরে যাও। আদার অবাক হলো ভীষণ। চাঁদনি কথাটা বলল, ওর একটুও বাঁধলো না। কি? কি বললি? মরে যেতে বললি আমাকে? ওয়াও, ভালো ভালো। খারাপভাবে নিও না। সবসময় তুমি তো বলো, এবার না হয় আমি বললাম। একটা কথা মানুষ কয়বার শুনতে পারে বলো তো? যদি এমন ভাবনা থাকে তোমার, তাহলে তো তোমার কার্যকর করে দেখানোর কথা, তাই না? তুমি একবারও নিজের এই কথাটা রচানোর চেষ্টা করনি, বারবার বলেই যাও খালি। হা। আধার চুপ করে গেল। চাঁদনি ভাবলো কথায় জিতে গেছে। আধারের ওর কথার বিপরীতে কথা বলতে না পারাটাই তো ওর জিত। কারণ আধারকে কখনো তর্কে হারানো যায় না। আধার কেন বারবার এভাবে ভয় দেখাবে চাঁদনিকে? চাঁদনি ভয় পায়, খুব করে ভয় পায়। ওর খুব চিন্তা হয় ও ফিরে যায় আধারের কাছে। ওর মন গলে যায়। কিন্তু এবারে আর না। আধার সব কথাকে এভাবেই কাটাতে হবে। চাঁদনি হেসে বলল, কি, কথা বন্ধ হয়ে গেল?
বলা সহজ আদার ভাই, করা কঠিন। সবকিছু বলে দিলেই হয়ে গেল এমন তো হয় না। দেখাবো? সত্যি? তুই চাস? তোর জন্য এটুকু করতে পারবো না আমি? আধারের জন্য সব সহজ, কোনো কিছুই কঠিন না। তোমার ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না আমার। তোর শুনতে হবে না রে। চাচু কই? চাচুকে ফোনটা দে। আমার কল রিসিভ করছে না কেন? ও এখন বাবাকে ম্যানিপুলেট করবা? আধার অস্বীকার না করে তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ বুঝেছিস, যখন ফোনটা দে, কথা আছে আমার। তোর সাথে কথা বলে লাভ নেই। না, বাবার তোমার সাথে কোনো কথা নেই, আমি ফোন দেব না। কল কেটে দিচ্ছি। এই, দাঁড়া দাঁড়া, দাঁড়া। এমন করছিস কেন তুই আমার সাথে? আমার কোনো কথার দামই দিচ্ছিস না? দাম যখন পাচ্ছ না, বলছো কেন? এই শোন না, ফিরে আয় না প্লিজ। আচ্ছা চাচুকে ফোন দিতে হবে না, আমি ওখানে যাই। আসবি আমার সাথে? না, চাচু রাগলেও সমস্যা নেই। যদি তুই আসতে মেনে যাস, চাচু আর কিছু বলবে না। প্লিজ চাঁদ, চলে আয়। আমার চাঁদ না তুই, প্লিজ মেনে যা। না, আর কিভাবে বলবো? বলার দরকার নেই। যাব না আমি। তুমি আসলেও ফ্ল্যাটে ঢুকতে দেব না, দরজা খুলবো না, বাইরে থেকে ফিরে যাবে। আমি জানি তুই এমন করতে পারবি না আমার সাথে। এমনিই বলছিস তাই না? আমি জোর করে নিয়ে আসবো তোকে। হ্যাঁ, মগের মুল্লুক পেয়েছো। সব খালি তোমার কথা হবে। এমন ভুল ধারণা নিয়ে বসে আছো কেন তুমি? তুমি আসো তো আগে, দেখো আমি কি করি। পরে স্ক্রিপ্ট রেডি করে রেখেছি আমি। তোমাকে আমি দেখাবো তোমার চেয়ে ভালো নাটক পারি আমি। এমন শত্রুতা করছিস কেন তুই আমার সাথে? আমি কি তোর শত্রু লাগি? মানুষ এমন ব্যবহার তো শত্রুর সাথেও করে না রে। হ্যাঁ, শত্রু তুমি আমার। আর কিছু? চাঁদ, প্লিজ জান। কল কেটে দিচ্ছি। শোন। আধার বলা শেষ করতে পারলো না, চাঁদনি কল কেটে দিল। আধার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সেভ করা চাঁদ নামটার দিকে তাকিয়ে আধারে খুব হাহাকার লাগলো। ও চাঁদনির নামের পাশে লাভ ইমোজি দেয়নি। অর্পিতা নিজের নামের পাশে লাভ ইমোজি দিয়ে নাম্বার সেভ করেছিল বলে চাঁদনি খুব কষ্ট পেয়েছিল। আধার সেভ করেনি জেনে ওকে বাঁশ মারা থামায়নি। আধার দ্রুত এডিট করে চাঁদা নামের পাশে লাভ ইমোজি দিল। আজ 27শে জুলাই, আধারের জন্মদিন। এই দিনটা নিয়ে আধার বরাবরই খুব এক্সাইটেড থাকতো। ওর পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব সবাই এত স্পেশাল ফিল করায় ওকে। না, ওর দুনিয়াতে আসায় কারো কোনো লাভ হয়নি। ও চলে গেলেও কারো তেমন একটা ক্ষতি হবে না, সব আগের মতোই চলবে। তবু ওরা সবাই আধারের জন্মদিনে এত কেন খুশি হয় আধার জানে না। তবে আজ আধারে সে উৎফুল্লতা কাজ করছে না। ওর মনে শান্তি নেই। এ বছরের জন্মদিনটা অন্যান্য বছরের চেয়ে ভিন্ন। আধারে এই দিনটা নিয়ে অনেক পরিকল্পনা থাকে, তবে আজ ওর মনে শান্তি নেই। জন্মদিনের কথা মনেও ছিল না। কাল রাত 12টার পর থেকে ওর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ভরে গেছে জন্মদিনের শুভেচ্ছায়। কেউ ট্যাগ করে করে শুভেচ্ছা জানিয়েছে, কেউ মেসেজ করেছে, কেউ বা সরাসরি কল করেছে। এরই মাধ্যমে আধারের মনে পড়েছে আজ ওর জন্মদিন। তবে এত এত উইশের ভিড়ে আধার যাকে সবচেয়ে বেশি মিস করেছে, যার একটা টেক্সটের জন্য পুরো রাত অপেক্ষা করছে, সেই আধারকে উইশ করলো না। চাঁদনি ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালো না, একটা টেক্সট পর্যন্ত করলো না। পাশানি একটা। আধারে চুলগুলো এলোমেলো, মুখে হাসির লেশ মাত্র নেই। ও চাঁদনিকে কি বাজেভাবে যে মিস করছে। মনমরা হয়ে সোফার উপর বসে আছে আধার। সকালের ব্রেকফাস্টটাও করতে ইচ্ছে করছে না। চাঁদনি গত পরশু আকিব শিকদারের কাছে চলে গিয়েছিল। মাঝখানে কেটে গেছে একদিন। গতকাল আধার খুব ভোরে আকিব শিকদারের ফ্ল্যাটে গিয়েছিল। পুরো রাত ঘুম হয়নি ওর। চাঁদনি ওর বলা মতো বাইরে থেকে মুখের উপর দরজা বন্ধ করে দেয়নি ঠিকই, তবে চাঁদনি নিজের কক্ষে খিল দিয়ে বসেছিল। আকিব শিকদারকে আধারে এতটাও কঠোর মনে হয়নি। চাঁদনি সেখানে যাওয়ার পর আর কিছু বলেনি হয়তো তাকে। আধারের ওনার ব্যবহারে সেটাই মনে হলো। আধার আরেকটা জিনিস খেয়াল করেছে, ও চাঁদনিকে জোরাজোরি করে নিয়ে আসতে পারছে না। নয়তো ও এত সহজে ছেড়ে দেওয়ার বান্দা না, কিন্তু ও মেনে নিচ্ছে। ও বিরহে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চাঁদনির ইচ্ছের বিরুদ্ধে ওকে জোর জবরদস্তি করে নিয়ে আসছে না। আধার চাঁদের মতো করেই ভাবছে, চিন্তা করছে। একটা মানুষ একদিনে এতটা ফেড আপ হয়ে চলে যায় না। ধীরে ধীরে একটা মানুষের মনে আক্রোশ আর বিরক্তি সৃষ্টি হয়। চাঁদনির জেদ, রাগ কোনোটাই অযৌক্তিক না। একটা মানুষ আর কত
টক্সিটি সহ্য করতে পারে? শুধু সাবিয়ার বিষয়টাই চাঁদের একমাত্র চলে যাওয়ার কারণ না। প্রথম থেকেই আধার যেভাবে একটু একটু করে ওর মন বিষিয়ে দিয়েছে, সেসবের প্রতিক্রিয়াও একবারে দেখাচ্ছে। নয়তো ওর চাঁদ এতটাও কঠোর না। আধার গত পরশু থেকে এসব ভাবছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওর। চাঁদনি একবারের জন্য যায়নি। রাগ গলে গেলে ও নিজেই চলে আসবে। আধার জানে চাঁদনি ওর উপর রাগ করে থাকতে পারে না। কিন্তু রাগ গলবে কখন? কখন চাঁদনি আসবে? ওকে ছাড়া একদিন থাকতেই তো আধারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 40 ঘন্টা আধার চাঁদনিকে ছাড়া থেকেছে। কতটা কষ্ট হয়েছে ওর চাঁদনিকে দেখতে না পেয়ে। সেটা কি চাঁদনি জানে? জানার চেষ্টা করেছে কখনো? করেনি। সে তো দিব্যি আছে। বেয়াদব একটা। আধারের ফোনে কল এলো। আমান কল করেছে। রিসিভ করে বিষাদ স্বরে বলল, বল। কি রে, গলার আওয়াজ এমন কেন? কেমন? মন খারাপ কিছু নিয়ে? না তো। আচ্ছা, তো আসবি কখন? আধার জিজ্ঞেস করলো, কোথায় যাব? কেক কাটবি না অন্ধকার? আজ তোর বার্থডে। আমরা পার্টি অ্যারেঞ্জ করেছি। হা, আর পার্টি? এক পার্টি আমার জীবন তছনছ করে দিয়েছে। তোরা সবকটা কুফা। যাব না আমি। এখন এসব মনে নিয়ে বসে থাকলে হবে? ও, তুই চাঁদনিকে নিয়ে চিন্তা করছিস? ওর সাথে কেক কাটবি তাই না? ওর জায়গা আলাদা অন্ধকার। বন্ধুদের জায়গা আলাদা। আমাদের সাথে কেক কেটে তারপর রাতে ওর সাথে সেলিব্রেট করিস। কেমন? আমরা রেস্টুরেন্ট বুক করে ফেলেছি। আয় দোস্ত প্লিজ। আর কত পুরনো কথা মনে নিয়ে বসে থাকবি? আধার বিষাদ হাসলো। আর বার্থডে সেলিব্রেট করা? চাঁদনিটাই তো নেই ওর কাছে। একবার উইশ পর্যন্ত করেনি। ওর সাথে আর কি কেক কাটবে? তার কি আর মনে আছে আধারের জন্মদিনের কথা? আধার ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আচ্ছা, দেখি সন্ধ্যায় আসবো। আমান আমতা আমতা করে বলল, সাবিয়া বার্থডে উইশ করেছে? ও, ওরা কেউ জানে না সাবিয়ার কথা। সাবিয়া কি ঘটিয়েছে, আধার আবার সাবিয়ার সাথে কি কি করেছে, দুজনের একজন বন্ধু হিসেবেও আমান জিজ্ঞাসা করলো। কিন্তু আধার স্বাভাবিকভাবে মেনে নিতে পারল না। রেগে মেগে বলল, ওই মেয়ের নাম নিবি না। সবকিছু শেষ করে দিল আমার। ওরে আমার বন্ধু বানানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওর জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। ওকে দেখলে বলিস ওর মুখ যাতে আমাকে কখনো না দেখায়। আমি ওকে দেখলেই ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেব। আমানের কথা না শুনে আধার কল কেটে দিল। নিজের কক্ষে গিয়ে চাঁদনিকে কল দিল বার কয়েক। চাঁদনি রিসিভ করলো না। ও গতকাল থেকে ফোন রিসিভ করাও বন্ধ করে দিয়েছে। আধার ব্যালকনিতে গিয়ে অন্যমনস্ক হয়ে তাকালো সামনের বিল্ডিংটার দিকে। চাঁদনি গতকাল থেকে ব্যালকনিতেও আসেনি একবারও। অথচ আধার পুরোটা সময় নিজের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। পাখিগুলো সকাল থেকে বেশি কিচিরমিচির করছে। পালক ঝাপটাচ্ছে, ডাকছে কাউকে। আধার ওদের দানার পানি দিল। ওরাও হয়তো আধারের মতো চাঁদনিকে মিস করছে। মেয়েটা তো সারাক্ষণ ওদের নিয়েই থাকতো। বা হয়তো আধারের মতো অসম্ভব খিদে পেয়েছে ওদের। কাল থেকে আধার কিছু খায়নি। খাবার গলা দিয়ে নামছে না। কি যে অসহ্য লাগছে সবকিছু। মেয়েটা একদিন ওকে মেরে ফেলবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়তো একেই বলে। ও নেই বলে আধারে সব উল্টোপাল্টা হয়ে গেছে। মনে হচ্ছে কিচ্ছু নেই। বুকের বাপাসটায় খালি খালি লাগছে শুধু। চাঁদের মুখটা একটু দেখতে পেলেও মনটাকে বুঝ দেওয়া যেত। ওকে দেখার আশায় তো গতকালকে আকিব শিকদারের ওখানে গিয়েছিল। চাঁদনি কক্ষে বসেছিল, দরজা বন্ধ করে ওকে দেখা দেয়নি। আধারের আশাও পূরণ হয়নি। তারপরে সে আধার পুরো সময় শুয়ে বসেছিল। কোনো কাজ করেনি, খায়নি পর্যন্ত। কাল শুধু শার্টটা বদলেছে। আজও ঘুম থেকে উঠেছে বেলা 2টোয়। খিদের চোটে অবস্থা খারাপ ওর, তবুও খেতে পারছে না। আধার ভাবলো একবার বাইরে যাবে। এভাবে ঘরে বসে থাকতে থাকতে ওর মন অসুস্থ হয়ে যাবে। ও চাঁদনিকে স্পেস দিতে চাচ্ছে, আর কত জোর করবে? তার চেয়ে একটু সময় নিয়ে রাগগুলোকে শান্ত করুক। কিন্তু যে অবস্থা চলছে আধারের, তাতে মনে হয় না ও নিজেকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে। কখন গিয়ে আকিব শিকদারের সাথে ক্যাচাল করে চাঁদনিকে বগল দাবা করে নিয়ে আসবে নিজেও জানে না। আধার মুখ ধুয়ে নিল। কোনো মতে শার্টটা বদলে বেরোলো অ্যাপার্টমেন্ট থেকে। ও পার্কিং লট থেকে ওর বাইকটা বের করলো। বাইকটা ও চাঁদনির জন্যই কিনেছিল। চাঁদনি একবার কথায় কথায় বলেছিল ওর বাইক পছন্দ। চাঁদনি একবার কথায় কথায় বলেছিল ওর বাইক খুব পছন্দ। বাইকে করে ঘোরার খুব শখ।
আধার শুধু একবার বাইকে করে ঘুরতে পেরেছিল ওর সাথে। আধার রাকিব সিকদারের অ্যাপার্টমেন্টের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। এখন গিয়ে নিয়ে আসবে ও চাঁদনিকে, টেনে হেঁচড়ে নিয়ে আসবে একদম। চাঁদনি কি বলবে? কানেও তুলবে না। আধার নিজের ইচ্ছে চাপিয়ে রেখে বাইক স্টার্ট দিল। আজ সকাল থেকে সূর্যের দেখা নেই। কালো মেঘের আড়ালে ঢেকে গেছে তেজস্বী সূর্য। গুরুম গুরুম ডাকে আকাশ পাতাল এক করে বজ্রপাত হচ্ছে। ঘন কালো মেঘে ছেয়ে যাওয়া পৃথিবীকে হঠাৎ আলোকিত করে বজ্র ডাক দিচ্ছে বারংবার। ওকে একবার নদীর পাড়ে যেতে হবে। ওখানে সবকিছু নিস্তব্ধ। আধারের মনের একাকিত্ব তার সাথে ওই পরিবেশটা খুব যায়। আধার নদীর পাড়ে গিয়ে একাকী বসে থাকলো অনেকক্ষণ। নির্জন জনমানবহীন একটা জায়গা। নদীর ওপারে হাট বসলেও এদিকটায় তেমন কেউই আসে না। ওর মতোই মাঝে মাঝে দুঃখী কিছু মানুষ নিজের দুঃখ ভাগ করতে এখানে এসে বসে থাকে। ওর বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হলেই জায়গাটাতে জোনাকি পোকাদের আনাগোনা দেখা যায়। কিছুদিন আগেই ও চাঁদনিকে নিয়ে এখানে এসেছিল। আশেপাশে জোনাকি পোকা উড়ছে। কয়েকটা জোনাকি পোকা ওর গায়ে এসে বসলো। ওরা হয়তো আধারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। আধার এখানে নিজের মন শান্ত করতে এসেছিল। কিন্তু নদীর নির্মল শান্ত পানির দিকে তাকিয়ে আধারের ভেতরের অস্থিরতা বাড়ে। সেদিনের সাথে আজকের তুলনা করে আধারের ভেতরটা শূন্য হয়ে যায়। চাঁদনি সেদিন ওর পাশে ছিল, আজ নেই। সকাল থেকে আমান কল করেছিল। দুপুরের পর থেকে রাবিব আর মাহাদিও শুরু করেছে। তবে তটিনী শুধু ওকে উইশ করেই কেটে পড়েছে। ও নিজেও অনেক ভয়ে আছে আধারকে নিয়ে। আধারের এই ব্যাপারটা বেশ লাগে। ওর সব বন্ধুরা ওকে ভয় পায়। আধার মোবাইল সাইলেন্ট করে রেখেছে। ওর বন্ধুরা খুব জোরাজুরি করেছে ওদের সাথে বেরোনোর জন্য। আধারকে সারপ্রাইজ দিবে ওরা, সেটা আধার জানে। প্রতি বছরই ওরা অনেক কিছু প্ল্যান করে রাখে আধারের জন্মদিনের জন্য। আকাশে মেঘ জমেছে। ওর মনেও যে মেঘেদের আনাগোনা। ঝুম বৃষ্টি পড়বে বোঝা যাচ্ছে। ঝড়ো বাতাস শুরু হয়েছে ইতিমধ্যেই। হুড়মুড়িয়ে বাতাস এসে উড়িয়ে দিচ্ছে সবকিছু। ধুলো বালি উড়ছে চারদিকে। আধার উঠতে গিয়েও উঠল না। আরেকবার কল করলো চাঁদনিকে। চাঁদনি রিসিভ করলো না। আধার কল কেটেই মেসেজ করলো, আসছি আমি। আজকে যেভাবেই হোক তোকে আমি নিয়ে আসবো। মেন্টালি প্রিপেয়ার থাক। চাঁদনি রিপ্লাই করলো, যাব না। তুই আসবি না? তোর ঘাড় আসবে। অনেক হয়েছে, আর নেওয়া যাচ্ছে না। অসহ্য লাগছে রে আমার সবকিছু। লাগুক, আরও অসহ্য লাগুক সবকিছু। চাঁদনি তোমার পুতুল না। চাঁদনি গোয়ারের মতো বলল। আধার আরও জেদ নিয়ে বলল, চাঁদনি আমার বউ, সে অধিকার থেকে তাকে নিজের কাছে নিয়ে আসবো আমি। কেউ আটকাতে পারবে না, তার বাপও না। দেখা যাবে তোমার কত ক্ষমতা। দেখাবো। 8টার মধ্যে ফ্ল্যাটে দেখতে পাবি আমাকে। আজ আমার জন্মদিন জান। তোকে নিয়ে একসাথে কেক কাটবো। ইচ্ছে নেই আমার। তোর ইচ্ছে জানতে চায় কে? আধারের ইচ্ছে হয়েছে ওর চাঁদের সাথে কেক কাটার। ও চাঁদের সাথেই কেক কাটবে, এখানে চাঁদের ইচ্ছে হোক বা না হোক। আসিও না, যাব না আমি। আধার ওর কথা আমলে না নিয়েই বলল, শোন, কিছু রাখিস তো আমার জন্য। খুব খিদে পেয়েছে রে। কাল থেকে না খাওয়া পানি খেয়ে আছে কোনো মতে। চাঁদের বুক ধক করে উঠল। মনটা ওর উতলা হয়ে গেল নিমেষেই। ও চলে এলেই আধার খাওয়া দাওয়া কেন ছেড়ে দেয় চাঁদনি জানে না। ব্ল্যাকমেল করা পর্যন্ত ঠিক থাকে। কিন্তু এটা কেমন অত্যাচার নিজের ওপর। চাঁদনি তড়িঘড়ি করে কল করলো আধারকে। আধার রিসিভ করতেই হুড়মুড়িয়ে বলল, সমস্যা কি তোমার? এমন কেন করছো তুমি? কি করছি? সমস্যা তো তোর। আমার তো কোনো সমস্যা নেই। তুই তো আসছিস না। যাওয়ার কোনো রাস্তা রেখেছ যে যাব? কোনো রাস্তাই তো খুঁজে পাই না ফিরে যাওয়ার। আমি রাস্তা বানিয়ে নিয়ে আসবো। যাব না, পাগলামি করো না, খেয়ে নাও। কেন এমন করছো? ওখানে গিয়ে খাবো। যাব না আমি। আসিস না, আমি যাব। খিদে চোটে সব ঝাপসা দিচ্ছি। কিছু খাওয়াবি আমাকে। আসো, খেয়ে যাও। সত্যি? আধার খুশি হয়ে বলল, কিন্তু আমি যাব না। তাড়াতাড়ি এসো। 8টার মধ্যেই আসছি। তুই না আসলে আমি ওখানেই থেকে যাব। চাঁদনি কল কেটে দিল। আধার চকচকে দৃষ্টিতে তাকালো স্ক্রিনের দিকে। একবার ওখানে যেতে পারলেই হবে। চাঁদনিকে মানানো ওর বাঁ হাতের কাজ।
আধার ওর নামটা এডিট করে চাঁদ নামটা কেটে দিল, রাখলো 7 মিনিটস। ওর মৃত্যুর আগের 7 মিনিট, ওর শেষ নিঃশ্বাস ত্যাগের আগে 7টা মিনিটের বেশিরভাগ জুড়েই শুধু ওর চাঁদের কল্পনা আসবে। চাঁদে পাংশুটে মুখে ফোনটা নামিয়ে রাখলো হাত থেকে। সন্ধ্যা 6টা বাজে। 8টার মধ্যে আধার আসবে বলেছে। 2 ঘন্টার মধ্যে কিছু বানাতে হবে। কি বানাবে ও? ছেলেটা কালকে থেকে কিছু খায়নি। এমন কিছু বানাতে হবে যেটা আধারের খুব প্রিয়। আধারে বিরিয়ানি খুব প্রিয়, চাঁদনিরও। ওদের দুজনের বেশিরভাগ প্রিয় জিনিস ম্যাচ করে যায়। আধার ভাইয়ের যে আজ জন্মদিন ছিল, চাঁদনি দিব্যি মনে ছিল, কিন্তু ও উইশ করেনি, ইচ্ছে করেই করেনি। তবে ওর খুব ইচ্ছে ছিল আধারের জন্মদিনে ওর জন্য স্পেশাল বিরিয়ানি বানাতে। কাকতালীয়ভাবে আধার লাস্ট টেক্সট করলো, বিরিয়ানি রাঁধবি আমার জন্য, খেতে ইচ্ছে করছে খুব। চাঁদনি উত্তর দিয়েছে বানাবে। চাঁদনি দ্রুত পায়ে কিচেনে গেল। বিরিয়ানি বানানো তো মুখের কথা না। চাঁদনি এর আগে কখনো বানায়নি, বানাতে গেলে বেশ কসরত পোহাতে হবে ওকে। চাঁদনি আগে ইউটিউবে রেসিপি দেখে নিল, সেই অনুযায়ী বানানো শুরু করলো। আগে কাটিং শেষ করতে হবে, এরপর সব কাজ করবে। অনেক কাজ, 2 ঘন্টায় হয়ে যাবে হয়তো। আকিব শিকদার কিচেনের সামনে এসে অবাক হয়ে গেলেন। কিচেনের টুংটাং শব্দ শুনে উনি দৌড়ে এসেছেন। এসে দেখলেন চাঁদনি পেঁয়াজ কাটছে, চোখের পানি নাকের পানি একাকার হয়ে গেছে ওর। আকিব শিকদার অবাক স্বরে জিজ্ঞেস করলেন, এসব কি? কি বানাচ্ছ তুমি? বিরিয়ানি। বিরিয়ানি এই অসময়ে? হাদার ভাই আসবে বাবা, 8টার মধ্যে। জানো, সে কালকে থেকে কিছু খায়নি, তার আজ জন্মদিনও। আমি উইশ করিনি জানো, এই জন্য বিরিয়ানি বানাচ্ছি, একসাথে উইশ করব, ওকে? আকিব শিকদারের মুখ দিয়ে কথা বের হলো না। এই না, তার মেয়ে গতকাল আধার এসেছিল বলে রুমের দরজা বন্ধ করে রেখেছিল, বসেছিল। আধারে এত ডাকাডাকি ওকে রুম থেকে বের করতে পারেনি। সেখানে আজ সে একই মানুষটার জন্য বিরিয়ানি বানাচ্ছে। আহ, তার মেয়ের মুড সুইং। আকিব শিকদার বললেন, হেল্প লাগবে বাবার? না লাগবে না, আমি পারবো। শোনো, আমি কিন্তু যাব না, সে এসে খেয়ে যাবে, বা থেকেও যেতে পারে, বিশ্বাস নেই, কিন্তু আমি যাব না। আচ্ছা। আধার বাইকে বসতেই আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। মুখ দিয়ে চবর্গীয় শব্দ করলো আধার। হেলমেট না নিয়েই চলে এসেছে। বেরোনোর সময় এত অস্থির লাগছিল যে হেলমেট আনতেই ভুলে গেছে ও। গতকাল থেকে সব কাজ উল্টো পাল্টা হচ্ছে ওর সাথে। আকাশ পাতাল এক করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আকাশ পানে তাকিয়ে আকাশের কালো রূপ দেখে আধার। ভিজে চুপচুপে হয়ে গেছে তো বহু আগেই। কপালের বেবি হেয়ারগুলো বৃষ্টিতে ভিজে কপালের সাথে লেপ্টে আছে। ঝড়ো হাওয়ার বৃষ্টির তোপে সবকিছু ঘোলাটে দেখা যাচ্ছে। গাড়ি ফুল স্পিডে চালানোয় আধারের মুখের উপর বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। এই ঝুম বৃষ্টির মধ্যে বাইক চালাতে আধারে বেশ বেগ পোহাতে হচ্ছে। প্রলয়ঙ্কারী বৃষ্টি তার দাপটে রূপে চারপাশ গ্রাস করে নিচ্ছে। জনমানব শূন্য রাস্তা, ক্ষণে ক্ষণে বিজলি চমকাচ্ছে, বাজ পড়ার শব্দ হচ্ছে। এই ভারী বর্ষণে গাড়ি নিয়ে সামনে আগাতে বেশ হিমশিম খেতে হচ্ছে আধারকে। তবুও থামলে চলবে না। 8টার মধ্যে ওকে চাঁদনির কাছে যেতেই হবে। চাঁদনি যতই বলুক আসবে না, ও অপেক্ষা করে থাকবে আধারের জন্য। আধার চায় না চাঁদনিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হোক। আচ্ছা, ও বিরিয়ানি বানাচ্ছে তো না আধারের জন্য? বানাবে তো বলল। ফোনটাও সাইলেন্ট করে জিন্সের পকেটে রেখেছে। আমান, মাহাদি ওরা হয়তো কল করছে ওকে। আদার তো বলেছিল সন্ধ্যায় যাবে। এখন তো যেতে পারবে না। ও যে বলল চাঁদনির সাথে কেক কাটবে। একটা কেক কেনা দরকার। আধারে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, গতকাল থেকে পানি খেয়ে আছে ও। জাস্ট গলা ভেজিয়েছে এই যা। কেক কিনতে নামলে একটা পানির বোতলও নিতে হবে। হাইওয়ে ধরে চলছে ওর বাইক। আধার যত পারছে স্পিড বাড়াচ্ছে। 2 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় যাওয়া সম্ভব না। এমনিতে বৃষ্টির বেগ বেশি। আধার আশেপাশে তাকালো, কোনো দোকান খোলা নেই তো। বৃষ্টির জন্য এই অসময়ে দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানুষজনও নেই তেমন একটা। মাঝে মধ্যে 2-1জন দেখা যাচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ওরাও আধারের মতো বৃষ্টিতে ফেঁসে গেছে। আধার সামনে তাকালো। বাইকের ব্যালেন্স রাখা যাচ্ছে না, রাস্তা খুব পিচ্ছিল। বারবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আধার। ভাগ্যিস গাড়ির সংখ্যা কম, তেমন একটা গাড়ি যাচ্ছে না ওর পাশ দিয়ে, নয়তো আধার নির্ঘাত গাড়ির নিচে পড়তো এখন।
আধার অন্যমনস্ক হলো। এমন একটা বৃষ্টি স্নাত দিনে চাঁদনিকে নিয়ে ঘোরার স্বপ্নর স্বপ্নই থেকে গেল। এবারেও চাঁদনিকে নিয়ে এলে এই ইচ্ছেটুকু পূরণ করবে। চাঁদনি কি আজও কক্ষে দরজা বন্ধ করে বসে থাকবে? কাল যেভাবে ছিল, না বেরোবে একটু দেখার জন্য? চাঁদনির কি একটুও দেখতে ইচ্ছে করছে না ওকে? আধার উদাস হয়ে ভাবছিল এসব। আচমকাই সামনে থেকে একটা ট্রাক এগিয়ে এলো ওর দিকে। আধার সামনে তাকিয়ে গাড়ি ঘোরাতে চাইল, কিন্তু এতটা তাড়াহুড়োয় টার্ন নিতে গিয়ে আধার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ব্রেক কষতে গিয়েও পারল না। ট্রাকটা ছুটে এলো ওর দিকে। আধার বহু কষ্টে বাইক নিয়ে টার্ন নিল ঠিকই, কিন্তু ট্রাকের চাকার সাথে বেজে বাইক কাত হয়ে নিচে পড়ে গেল। ট্রাক পাশ দিয়ে চলে গেল। পিচ্ছিল রাস্তায় আধার বাইক সমেত পিছলা খেয়ে দূরে গিয়ে পড়ল। তক্ষুনি বিকট শব্দ করে আরেকটা ট্রাক এসে ওর ওপর দিয়ে চলে গেল। আধার প্রথম কয়েক সেকেন্ড বুঝলো না ওর সাথে কি হলো। ও শুধু অনুভব করতে পারলো ওর দেহ থেকে অনেকাংশে রক্ত বেরিয়ে যাচ্ছে। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে ওর মুখের ওপর। লাল রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। সেসব আবার বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে। ওর দেহ অক্ষত থাকলেও কিন্তু ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে গেছে। ক্ষত বিক্ষত হয়ে গেছে ওর মুখমণ্ডল। আধার ব্যথা অনুভব করলো না কেন যেন। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। একটু হলেই চোখের পাতা দুটো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ট্রাকের গাড়ির চাকা ওর মুখের ওপর দিয়ে গেছে, থেতলে দিয়েছে ওর মুখ। রক্ত চুইয়ে পড়ছে ওর মাথা সহ পুরো মুখ থেকে। আধার শ্বাস টানতে পারে না। নাকেও রক্ত জমাট বেঁধেছে। এতটাই যন্ত্রণা হচ্ছে যে আধার ব্যাখ্যা অনুভব করতে পারছে না ব্যথাও। ওর মোবাইলটা রাস্তায় পড়ে রইল। আধার ঝাপসা চোখে আকাশের দিকে তাকায়। চোখের কার্নিশ বেয়ে ওর অশ্রু গড়িয়ে পড়ে। ও তলিয়ে যাচ্ছে অতল গভীরে। ইস, চাঁদনিটা যদি থাকতো। চাঁদনি থাকলে ওকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরতো। ওর মাথা বুকে নিয়ে বাচ্চাদের মতো কাঁদতো। ইস, ও যে মারা যাবে চাঁদনি তো জানতেও পারবে না। মৃত্যুর আগে 7 মিনিট নাকি মানুষের মস্তিষ্ক সজাগ থাকে। একটা মানুষ পুরো 7 মিনিট সময় তার প্রতিটি প্রিয় মানুষকে মনে করে। খারাপ স্মৃতি, ভালো স্মৃতি সব একে একে ভেসে ওঠে চোখের সামনে। অথচ সেই 7 মিনিট ও শুধু চাঁদনিকেই কল্পনা করে গেল। মেয়েটার সাথে কত কি করেছে ও। মেয়েটা ছাড়েনি ওকে কখনো, বারংবার আঁকড়ে ধরেছে। ওর গায়ের রং নিয়ে কত কথা বলেছে অহংকারের বশবর্তী হয়ে। ও চোখ বোঝার আগে ছোটবেলা থেকে কথা শোনানো, খোঁটা দেওয়া এই শ্যাম মুখটাকেই কল্পনা করে গেল। আধার শেষ সময়ে এসে হয়তো রিয়েলাইজ করলো ওর কাছে সবচেয়ে সুন্দর চাঁদনিই ছিল। নয়তো পুরো স্মৃতি জুড়ে শুধু ওর মুখটাই কেন। আধার তো সুন্দরের পূজারি ছিল সব সময়। ওর কাছে সুন্দরের ডেফিনেশন চাঁদনিই ছিল। আধার ওর অবশ হাতটা নিজের মুখের উপর রেখে চাইল। ও বুঝতে পারছে না ওর মুখের কি অবস্থা। রক্ত বেয়ে পড়ছে শুধু। এ মুখ, সৌন্দর্য নিয়ে ওর কত না অহংকার ছিল। মানুষকে মানুষ বলে গণ্য করতো না। নিজের মানুষটাকেই তো কত দুঃখ দিয়ে দিল। কোথায় গেল সেসব? আচ্ছা, চাঁদনি ওকে দেখার পর কি ওর মুখের দিকে তাকিয়ে দূরে সরে যাবে? নাক কুঁচকে ফেলবে? না, চাঁদনি সেটা কখনোই করবে না। ও চাঁদনি, আধার না। ওর কাছে ওর আধার ভাই সবসময় দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ। সর্বাবস্থায় আধার চাঁদনির কাছে সুন্দর। আধার লম্বা শ্বাস নিল। চাঁদনি অপেক্ষা করে আছে। ও যে যেতে পারছে না। এটা কেন হলো? কেন হলো এটা? কিসের শাস্তি দিল ওকে সৃষ্টিকর্তা? ওর যে বিরিয়ানি খাওয়া হলো না, চাঁদনিকে দেখা হলো না শেষবার। চাঁদনি ওকে শেষবার দেখতে পাবে তো? আধার চোখ বুজে ফেলল। এখানেই প্রথম খণ্ডের সমাপ্তি হলো। কাজল লেখা আবার দ্বিতীয় খণ্ড নিয়ে আসবো। যারা নতুন শুনছেন কাজল লেখা গল্প, অন্যান্য গল্পগুলো শুনে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। কালকে আসবে নতুন আরেকটি গল্প।